আজকে ইতু অঘ্রাণে সংক্রান্তি, ইতু ঠাকুর চলে যাবে। আমি একটু আরতি করলাম, ঠাকুর আমার চলে যাবে। ওই ইতুর পায়েস হচ্ছে, ওই চালগুড়ি দিয়ে পায়েস হচ্ছে। ওই ওই ভেতরে চালগুড়ি মেখে পিঠে নারকোল দিয়ে আর দুধ দিয়ে আর পাটালি গুড় দিয়ে একটু পায়েস হচ্ছে। এইটা করে রাখলে এবার থেকে এই শীতে আমরা রোজই খেতে পাবো। পিঠে পাটিসাপটা যাই করি না কেন, পিঠে হাত হয়ে গেল, ওই ইতু ঠাকুরকে দেওয়া মানেই হয়ে গেল। এই জন্য আমরা পায়েস করে নিই, সকালবেলা তো অত নানা রকম পারা যায় না। ভোগ করে নিয়ে এসছে, এবার ঠাকুরকে নিবেদন করলাম। জয় ইতু দেবী নৈবেদ্যম। খাও ঠাকুর। এবার আমরা ইতুর ব্রত কথা আরম্ভ করব। এইটা আমার শাশুড়ির বই, আমি পড়ছি। এই ব্রত করিলে নারীগণ অতুল সুখ সম্পদের অধিকারিণী হন। এক রাজ্যে এক গরিব বামুন বামনি ছিল। উম্ন আর ঝুম্ন নামে তাদের দুটি মেয়ে ছিল। একদিন বামুনের পিঠে খাবার স্বাদ হতে সমস্ত জোগাড় করে নিয়ে এলো। বামনি রাত্রে পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছন চুপটি করে বসে গুনতে লাগলো। কিছুক্ষণ পরে বামুন খেতে বসলো। বামনি পিঠে পরিবেশন করছে আর বামুন গুনছে 1, 2, 3 ইত্যাদি। বামুন বলল, দুখানা পিঠে কম হলো কেন? বামনি বললে যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে। বামুন শুনে খুব রেগে গেল, কিন্তু মুখে কিছু বলল না। একদিন সকালবেলায় বামুন বামনিকে বলল, দেখো, আজ ঝুমনোকে ওদের পিসির বাড়িতে রেখে আসি। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে, আর পরে বেথার একটা ব্যবস্থা ওখান থেকে হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। বামনি বেশ খুশি না হলেও কিছু আর বলতে পারল না। ঝুমনোকে নিয়ে বামুন বাড়ি থেকে রওনা হলো। হাঁটতে হাঁটতে বেলা দুপুরে একটা বনের মধ্যে ঢুকলো। মেয়ে দুটি খিদে পিপাসায় খুব অবসন্ন হয়ে পড়তে একটা বট গাছের নিচে বামুনের কোলে মাথা রেখে দুবোন শুয়ে পড়ল এবং 2-1 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল। বামুন সুযোগ বুঝে ইটের ওপর মেয়েদের মাথা রেখে যেখানে কয়েকটি শামুক গুগলি ভেঙে আলতা মাখিয়ে রেখে সরে পড়ল। ঘুম ভাঙতেই মেয়েরা অবাক, দেখলো তাদের বাবা নেই, আর সামনে রক্তের ছড়াছড়ি। বলল ঝুমনোকে, ভাই, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনো বললে, না ভাই, আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম, তাই বাবা আমাদের পিসির বাড়ি রেখে আসবার নাম করে বনে রেখে গেল। কোনো কালেই আমাদের পিসি বলতে কেউ নেই। দুবোনের চোখের জলে বুক ভেসে যাচ্ছে আর এই সব কথা কাটাকাটি করছে। সকাল হতে তারা কিছুই খায়নি। ক্ষুধায় তৃষ্ণায় চোখগুলো তাদের আঁধারে ছায়া পড়ল। এমন সময় তারা দূরে শুনল বাঘের গর্জন। যেটুকু তারা সজীব ছিল তাও তাদের ভয়ে প্রাণ আকুড়ি বিকুড়ি করতে লাগলো। বললে, ঝুমনদি, ওই যে একটা বড় বট গাছ দেখা যাচ্ছে, চলো আমরা আশ্রয় নিই। এই বলে দুই বোনে বট গাছের কাছে ছুটে গেল। গিয়ে বলল, হে বটরূপী নারায়ণ, আমরা বড় বিপদে পড়েছি। ওই শোনো বাঘের গর্জন, এখনই বাঘটা এসে আমাদের খেয়ে ফেলবে। তুমি আমাদের রক্ষা করো, নতুবা আমরা এখনই বাঘের পেটে গিয়ে মরবো। ঝুমনোর কাতরতায় বট গাছটা দুফাক হয়ে গেল। ঝুমনো তাড়াতাড়ি বট গাছের কোটরের মধ্যে ঢুকে পড়তেই বট গাছটি যেমন ছিল তেমন হলো। মানুষের গন্ধ পেয়ে বাঘটা বট গাছের তলায় অনেকক্ষণ ধরে ঘুরতে ফিরতে লাগলো। যখন মানুষের কোনো খোঁজ খবর পেল না, তখন বাঘটা ফিরে গেল। বাঘটা চলে যেতে বট গাছটি দুফাক হয়ে গেল। ঝুমনো তার ভেতরতে বেরিয়ে পড়লো। কোথায় যাবে তারা? যেদিকে যায় সেদিকে নিবিড় বন জঙ্গল। যাই হোক, তারা সেই বন জঙ্গলের ভেতর দিয়ে কত দূর চলে গিয়ে দেখতে পেলে তাদের বয়সের কতগুলো মেয়ে একটা বড় পুকুরের ঘাটের চাতালে একটা ঘর বসিয়ে কি সব পুজো করছে। ঝুমনো যেমনি সেখানে গিয়ে দাঁড়িয়েছে, অমনি তাদের ঘটগুলো উলট পালট হয়ে পড়ে গেল। তারা তখন রেগে বলতে লাগলো, কি তোমরা অলক্ষ্যে এসে হাজির হলে যে আমার ইতু পুজোর ঘট উল্টে গেল?
ঝুমনো কাঁদতে লাগলো আর তাদের দুঃখের কথা বললো। তখন মেয়েগুলো দয়া হলো, তারা বললো, দেখো আর তোমাদের কাঁদতে হবে না, তোমরাও আমাদের সঙ্গে ইতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও শিগগির ওই পুকুরে স্নান করে এসো। ঝুমনো তাদের কথা মতো যেই পুকুরে নামতে যাচ্ছে, অমনি অত বড় পুকুরটা জল সব শুকিয়ে গেল। মাছ আর যেসব জলজন্তু পুকুরে বাস করতো তারা লাফালাফি করে ছটকাতে লাগলো। ঝুমনো কাঁদতে কাঁদতে তাদের কাছে ফিরে এসে সব কথা বলতে লাগলো। যাও এই ঘটের দুর্বা দিচ্ছি, পুকুরে ফেলে দাও গে। দুর্বাগুলি নিয়ে যেই দু বোনে পুকুরে ফেলেছে, অমনি পুকুর কানায় কানায় জলে ভর্তি হয়ে গেল। দুই বোন স্নান সেরে সেখানেই ফিরে আসতেই মেয়েগুলি তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতুর পুজো করালে। পুজো হয়ে গেলে মেয়েগুলি বলল, এবার তোমরা ইতুর কাছে বর চেয়ে নাও। ঝুমনো তখন ইতুর কাছে এই বলে বর চাইল, ইতু দেবী, আমাদের এই বর দাও যেন বাপ মার দুঃখ দূর হয়ে যায়, টাকা কড়ি সোনা মোহরে ঘর ভর্তি হয়ে যায়। তারপর মেয়েগুলি বললে, এইবার তোমরা ভক্তি ভরে ঘট নিয়ে ঘরে চলে যাও। ঝুমনো ঘট নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। এদিকে ঝুমনোর বাপ মা হঠাৎ রাজার মতো ঐশ্বর্যের অধিকারী হলো। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, উট সালে উট, প্রকাণ্ড অট্টলিকা, দাস দশেতে বাড়ি সরগরম হয়ে উঠল। দুই বোনে ইতুর ঘট হাতে বাড়ি এসে হাজির হলো। এতদিনে তাদের বাপ মনে করেছিল মেয়ে দুটোকে বোধহয় বাঘে ভাল্লুকে খেয়ে ফেলেছে, আপদ দূর হয়েছে। হঠাৎ ঝুমনোকে দেখে বাপ শিউরে উঠল, বলল, এতদিন পরে কোথা থেকে এলি? তোরা এখনো বেঁচে ছিলি, মরলি না? বলে, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমার দুঃখ খুঁজতো না, আর এত বড় লোক হতে পারতে না। আমরা ইদু পূজায় মাকে সন্তুষ্ট করে তোমার রাজা হবার পর চেয়েছিলাম, তাই তুমি এত বড় হতে পেরেছো। তখন তাদের বাপ মেয়ে দুটিকে আদর করে ডেকে নিল। বামনি মেয়েদের সব কথা শুনে ইতু পুজো আরম্ভ করলো। বছর না ফিরতে বামুনির একটি চাঁদের মতো ছেলে হলো। ধন অর্থ ছেলে পেয়ে মনের সুখে মেয়ে দুটি নিয়ে বাস করতে লাগলো। এইরূপে কিছুদিন কেটে গেলে একদিন রাজার ছেলে আর এক কোটালের ছেলে এই বন্ধুতে লোক লস্কর নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো। তখন বেলা দুপুর, অত্যন্ত তৃষ্ণার্ত। রাজপুত্র এসে বলল, দাঁড়িয়ে রয়েছে। তো রাজপুত্র বলল, বালিকা, আমরা বড় পিপাসার্ত, আমাদেরকে জল খাওয়াতে পারো? ছুটে গিয়ে ইতু ছোট একটা ভাঁড়ে এক ভাঁড় জল নিয়ে রাজপুত্রের হাতে দিল। রাজপুত্র তখন এত পিপাসার্ত যে এই ছোট্ট ভাঁড়ে জল দেখে বালিকার ওপর রেগে গেল। যাই হোক, যেটুকু পাওয়া গেছে তাই পান করা যাক, এই ভেবে রাজপুত্র যেই জলটুকু খেতে ভাঁড় তুলল মুখে, যত খান ভাঁড় হতে জল আর ফুরোয় না। নিজে খেয়ে লোকলাস করে দিলেন, তারাও ভাঁড়টুকু থেকে অপরন্ত জল পান করলেন। বালিকাকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র তার বাবাকে ডাকতে লাগলো। গিয়ে বামুনকে ডেকে আনলে। রাজপুত্র বলল, ঠাকুর, আপনার এই মেয়েটি অত্যন্ত সুশীলা, যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি মদ্রদেশের যুবরাজ, আমি আপনার কন্যাকে বিবাহ করতে পারি। তখন বামুন বললে, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার আর একটা মেয়ে আছে, তার এখন বিয়ে হয়নি। মদ্রদেশ যুবরাজ বললেন, আমার সঙ্গে আমার বন্ধু আছেন, তিনি কোটাল পুত্র, ইচ্ছা করলে আপনি দুইজনকে দুই কন্যা দান করতে পারেন। বামুন এতদিন এর জন্যই অপেক্ষা করছিল। যেই রাজপুত্র বিয়ের কথা উত্থাপন করলো, তখন গোধূলি লগ্নে উম্নোর সঙ্গে যুবরাজের আর যমুনোর সঙ্গে কোটাল পুত্রের বিয়ে হয়ে গেল। পরদিন ঝুমনো শ্বশুর বাড়ি যাবে। বামনি বলে, মা, কি খেয়ে শ্বশুর বাড়ি যাবে? তখন বললে, আমি এখন রাজা রানী, সরু দাঁত ঘানি চালের ভাত, মাছ মাংস ভালো করে রেঁধে দাও, খেয়ে পান দোক্তা চিবুতে চিবুতে ঘোড়ার পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব। ঝুমনোকে বামনি জিজ্ঞাসা করলো, মা, তুমি কি খাবে? ঝুমনো বললে, মা, আজ অঘ্রাণের রবিবার, ফল মূল নিরামিষ খেয়ে ইতুর ঘট নিয়ে আমি ঘোড়ার পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব। তাই হলো। দুই বোন যে যার স্বামীর সঙ্গে ঘোড়ায় চড়ে রাজ্যের দিকে চলতে লাগলো। যেখান দিয়ে যেতে লাগলো সেই পথে চোর ডাকাত মারামারি মরদ দুর্ভিক্ষ যত সব অমঙ্গলের চিহ্ন। আর যমুনা যে পথে যায় সেই পথে বিবাহ সভা উপনয়ন অন্নপ্রাশন পূজা পার্বণ, জনসাধারণ মহা আনন্দে মশগুল হয়ে আছে। পথে যাই হোক, যুবরাজের সঙ্গে রাজবাড়িতে এসে হাজির হলো। রাজমাতা বউ বরণ করতে ছুটে গেল।
অমনি বউ ঘোড়া হতে নামলো, অমনি ঘুরমুড় করে রাজবাড়ির সিংহ দরজাটা ভেঙে পড়ল। রাজামাতা গালাগালি করতে করতে বউকে ঘরে তুললো। এদিকে ঝুমনো বাড়িতে আসতে কোটাল মাতা বউ বরণ করতে ছুটে এসে দেখে তাদের বাড়ির লোহার গড়াতগুলো সব সোনা হয়ে গেছে। কোটাল মাতা নববধূকে কোলে করে ঘরে তুললো, আর পাড়া প্রতিবেশী নববধূর আগমনে লোহা সোনা হয়েছে দেখে ধন্য ধন্য করতে লাগলো। অন্যর আগমনে দেখতে দেখতে মদ্রজীবনের রাজ সম্পদ কেমন উড়ে যেতে লাগলো। দিন ভিখারি হয়ে পড়লো। অন্য কোটালের বাড়ি আসার পর থেকে কোটালের বাড়িতে ধন সম্পদ পরিপূর্ণ হয়ে সংসার উতলে উঠলো, দেশময় প্রচার হয়ে গেল। ধন্যী মেয়ে বিয়ে করে এনেছে কোটাল পুত্র, কি ছিল আর কি হয়ে গেল, সব দিকে বারবারন্ত। ভদ্র যুবরাজ অলক্ষী অন্যর ওপর বড় চটে গেল। অন্য সামনে এলে দূর দূর করে তাড়িয়ে দিত। একদিন ঘাতককে ডেকে বলল, এই দণ্ডে অন্যকে কেটে ও রক্ত এনে দেখাবে। ঘাতক যুবরাজের আদেশে অন্যকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল। একটি শিয়ালকে কেটে তার রক্ত এনে মধ্য যুবরাজকে দেখালো। অন্য ঝুমনোর কাছে গিয়ে সব কথা খুলে বলল। বনের দুর্গতির কথা শুনে ঝুমনো সকলের অজ্ঞাতে বোনকে তার পুরীর মধ্যে ছদ্মবেশে লুকিয়ে রাখলো। এমনকি তার স্বামী কোটাল পুত্র জানতে পারল না। ঝুমনো বললে, তার বোন ইতুর অবমাননা করেছে, আজ এই বিপদে পড়েছে সে। তখন সে তার বোনকে নিয়ে নিয়মিত ইতু পুজো করতে লাগলো। ইতু দেবী উন্নর উপর সন্তুষ্ট হলেন। এদিকে মদ্র যুবরাজের সঙ্গে সঙ্গে উন্নতি হতে লাগলো। একদিন স্বপ্ন দেখলো যে এই মুহূর্তে উন্ন রানীর খোঁজ তল্লাশ করে বাড়িতে না আনলে তোর আর নিস্তার নেই। মদ্র যুবরাজ তো ভেবেই অস্থির। বন্ধু কোটাল পুত্রকে ডেকে পাঠালে। কোটাল পুত্র ঘাতককে ডেকে উন্নর হত্যার কথা জিজ্ঞেস করে সব জেনে ভাবতে ভাবতে বাড়ি চলে এলো। উন্ন স্বামীকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করায় কোটাল পুত্র উন্নর জন্য দুঃখ করতে লাগলো। ঝুমনো হেসে বলে, মা ইতুদেবীর আশীর্বাদে মন্ত্র যুবরাজ আবার অন্যকে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি মন্ত্র যুবরাজকে বলো যে যাও আমাদের বাড়ি হতে তার বাড়ির দূর পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে কড়ির জঙ্গাল দিয়ে দিতে পারেন তো অন্যকে পেতে পারেন। কোটাল পুত্র মন্ত্র যুবরাজকে তাই বলল। মন্ত্র যুবরাজ সেই মতো ব্যবস্থা করে দিলেন। ঝুমনো বোনটিকে রানীর সাথে সাজিয়ে গুছিয়ে তাঁবুর মধ্যে দিয়ে পাঠিয়ে দিলেন। উন্নর যেতে যেতে দুর্বাসিকর রেগে পা কেটে গেল। তখন মন্ত্র যুবরাজ রেগে অগ্নিশর্মা হয়ে নফরকে আদেশ করলেন, এই দণ্ডে 18 হাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আয়। যেই বলা সেই কাজ। মন্ত্র যুবরাজ সসম্মানে উম্নকে নিয়ে রাজবাড়িতে প্রবেশ করলো। তারপর অঘ্রাণ মাস উম্ন ইতু পুজো করলো। এমন কাউকে রাজবাড়ির মধ্যে উপসী পায় না তাকে ইতুর ব্রত কথা শোনাবে। যুবরাজকে ডেকে বলল, একজন উপবাসী স্ত্রীলোক চাই, সে আমার ইতু ব্রত কথা শুনবে। রাজা লোক পাঠালেন, রাজ্য মধ্যে কোনো স্ত্রীলোক এখন উপবাসে আছে কিনা ধরে নিয়ে এসো। নফর চারিদিকে খোঁজ তল্লাশ করে কাউকে পেল না। শেষে এই অন্ধা বুড়ি হারিনীকে উপবাসী জেনে ধরে আনলো। সে কিছুতে আসবে না। উম্নর কাছে বলতে লাগলো, ওই অলক্ষী রাক্ষসী হতে আমার 18 ছেলের মাথা, আর আমি অন্ধ হয়ে গেছি, আমি যাব না। উম্ন বলে, বুড়িমা তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুব্রত কথা শোনো, তোমার সব পাবে। বুড়ি রাজি হয়ে ইতুব্রত শুনলে। উম্ন বলে, এইবার মায়ের কাছে বর চাও। বুড়ি 18 ছেলে বাঁচবার বর চাইলে আর নিজের চোখ দুটি ভালো হওয়ার জন্য। তাই হলো ইতুর আশীর্বাদে। হারিনী 18 ছেলেকে পেল, আর পেল তার অমূল্য ধন চোখ দুটি। হারিনী চারদিকে উম্নর যশগান করে বেড়াতে লাগলো যে রানীমা অন্যর ইতুপতর কথা শুনে আমি আবার সব ফিরে পেয়েছি। তখন হতে দেশসূত্র সকলে ইতু দেবীর পুজো করে মনে সুখে বাস করতে লাগলো। অষ্টচাল অষ্টস্তূপ দুর্বা কলস পাত্র ধুয়ে শুনো এক এক মনে ইতুর ব্রত কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর, ধন ধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর। আবার সামনের বছর আবার মা তোমার এমনি করে পুজো করবো। সবাইকে ভালো রাখো মা।
তোমরা কলস পাত্রে থুয়ে শোনো এক মনে ইতুর ব্রত কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধন ধান্যে পুত্র পুত্রে বারুদ তাদের ঘর। খুব সুন্দর এখানে। আর নেবো না ভয় করে না, নেবো না বাবা, নেবো না, নেবো না, ভয় করে বলছি না। আর গঙ্গায় পা দেওয়ার আগে জল স্পর্শ করে মাথায় দিতে হয়। মা গঙ্গার গায়ে পা দেবো। এই দেখো কে হারা সমরিকা আগে না পায়া রেখে তোমাকে এই যে রেখে দিয়ে কাগে হাগলো কি জানি, কাগে কি পাকের ওপরে কি যাচ্ছে তো এটা ঠিক। হ্যাঁ নাও ডায়রিয়া আছে, বেশিক্ষণ বা টানাবে, পয়সা বেশি চাই। আমাকে তো একটুখানি জল দিতে হবে, দেখো না করবেন। হ্যাঁ 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 ছেলের ঠান্ডা লেগে গেল। যখন ভাসাবি তখন বলবি। আছে ওই জন্য তো বললাম এইখানে এসে একটুখানি জল, এটাতে একটুখানি জল তোলো, এটাতেও একটুখানি জল, ওই জল নিয়ে বাড়িতে সারা বাড়ি ছেটাবো, অল্প নেবে বাবা, ঠিক আছে? হ্যাঁ ওই ঘটি করে ব্যাস। এসো এসো এসো, এই ঘটি